ভারতের মুসলমানরা যারা আছে আমি মনে করি যে তাদের কাছ থেকে এই ফাইটিং স্পিরিটটা আসলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যখন তারা আক্রমণের শিকার হচ্ছেন কিংবা অন্যান্য মাইনরিটিদের এটা শেখার রয়েছে। পৃথিবীতে যে ধরেন এই যে বর্ডার আছে এটা কি 1000 বছর আগে ছিল এরকম? ওনাদের এই বক্তব্য দিয়েই তো বোঝা যায় যে ওনারা আসলে শুধু ভারতের নাগরিক না, ওনারা পৃথিবীর মানে মানুষের মূল সত্যই ওনারা স্বীকার করেন না। যে ভারতের মুসলমানরা কিন্তু বলতেছেন না যে এই দেশটা তো আমাদের না, তাহলে আমরা পাকিস্তানে চলে যাই। মানুষকে তো খুন করার কথা বলা যাবে না। এই সমস্ত কথাবার্তা বলে আপনারা যে উগ্রতা তৈরি করতে চান এগুলোই তো আপনাদের অক্সিজেন, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। ওই যে গুজরাটের কসাই হিসেবে যে নরেন্দ্র মোদীকে চিনি, অমিত শাহ হচ্ছে তার ডান হাত, সেই অমিত শাহ কিন্তু একই কথাই বললো। এই অমিত শাহ কিন্তু সেই অমিত শাহ, হ্যাঁ, গুজরাটের দাঙ্গার অমিত শাহ। টকিং অ্যানিমেল। সবাইকে শুভেচ্ছা। টকিং অ্যানিমেলের আজকে আমাদের 8 নম্বর এপিসোড। আমাদের আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। মূলত প্রথম বিষয় হচ্ছে মহানবীকে নিয়ে কেন বারবার কটূক্তি করা হয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ তিনি বাংলাদেশিদেরকে উইপোকা বলেছেন এবং উল্টো করে ঝুলিয়ে রাখার ট্রিটমেন্টের কথা উনি বিভিন্ন জায়গায় জনসভায় বলছেন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমেই আলোচনা করব হচ্ছে আসলে মহানবীকে নিয়ে কেন বারবার কটূক্তি করা হয়। আমরা যদি আসলে বর্তমান মানে গ্লোবাল রাজনীতির কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আসলে খুব রিসেন্টলি মানে আসলে আমাদের আজকে আলোচনা যে জন্য আমরা মানে এই বিষয়টা নিয়ে করছি সেটা হচ্ছে যে আপনার মহারাষ্ট্রের যে একজন বিখ্যাত ধর্মগুরু রয়েছেন, ওনার নাম হচ্ছে রামগিরি মহারাজ। তো তিনি হচ্ছে রিসেন্টলি আপনার মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম এবং মহানবীকে নিয়ে অত্যন্ত বাজে কিছু কথা বলেছেন এবং আমরা কয়েকদিন পরেই দেখতে পেলাম যে বিজেপির বিধায়ক আপনার নীতেশ রানা সেটাকে খুবই সর্বাঙ্গীনভাবে সাপোর্ট করলেন এবং তিনি বললেন যে মুসলমানরা যদি এরকম করতে থাকে তাহলে আমরা মসজিদে ঢুকে চুন চুনকে মারেঙ্গে, এরকম এক ধরনের উনি এক্সট্রিম কথাবার্তা বলছেন। এবং আমরা জানি তার প্রতিবাদে মহারাষ্ট্র থেকে বিরাট আপনার লং মার্চ মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করেছে এবং সেখানে আমরা লাখ লাখ মুসলমান এবং ভারতের নাগরিকদের আমরা দেখতে পেয়েছি। তো আসলে মূল বিষয়টা আমরা একটু যদি প্রাথমিকভাবে আসলে মহানবীকে নিয়ে কেন বারবার কটূক্তি করা হয় এই জায়গাটায় যদি যাই, প্রথমে আমাদের দেখেন একটা জিনিস বুঝতে হবে যে আসলে 2001 সালের পরে মূলত আপনার আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করলো সেই সময়টা থেকেই আসলে আমেরিকা তারা বুঝতে পেরেছে যে আসলে তাদের এক ধরনের নতুন গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার দরকার। তো সেই জায়গাটায় সেটা কীভাবে প্রতিষ্ঠিত করতে হয়, মানে নতুন গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার যখন প্রতিষ্ঠিত করার প্রশ্নটা আসে তারা ইসলামকেই এবং মুসলমানদেরকেই প্রধানতম শত্রু হিসেবে চিহ্নিত করে এবং তারা কি করে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ আমরা জানি যে সেই বিষয়টা তারা একদমই সারা বিশ্বের সামনে তুলে ধরে এবং তারা প্রমাণ করতে চেষ্টা করে যে মুসলমানরা হচ্ছে প্রাথমিকভাবে টেরোরিস্ট। আমরা আসলে যারা মোটামুটি 90s কিড বা এর আগের মানুষজন যারা আছে তারা অবশ্যই আসলে এই বিষয়টা আপনার সামাজিক জীবনে আপনার আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং গ্লোবাল জীবনে আমরা আসলে এটা প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে আসলে অ্যানালাইসিস করতে গেলে প্রথমেই তো যেটা বললাম যে এটা আসলে আমেরিকার একটা বিরাট গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তো সেই জায়গা থেকে ওনারা আসলে আপনার মুসলমানদেরকে যদি টেরোরিস্ট প্রমাণ করতে পারেন তাহলে ওনারা যা কিছু মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছেন কিংবা লক্ষ লক্ষ মানুষ মারছেন এবং মানে এই রাজনীতিটা ওনাদের জন্য করাটা আসলে খুবই সুবিধাজনক হয়। তো আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে আসলে মহানবীকে নিয়ে বারবার আপনারা শার্লি হেবদো পত্রিকার কথা জানতেন ফ্রান্সে গত কয়েক বছর আগে, সেইখানের এক কার্টুনিস্ট মহানবীকে নিয়ে আপনার কার্টুনে ব্যঙ্গ এক ধরনের প্রতিবাদ করেন। সেটা নিয়ে আমরা জানি যে সারা বিশ্বে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যান এবং তারাও সেটার এক ধরনের প্রতিবাদ করেন। তো সামগ্রিকভাবে আমরা আসলে অ্যাকশন রিয়াকশনের বাইরে গিয়ে যদি পুরো বিষয়টা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে আসলে এই যে সামগ্রিকভাবে যে বিষয়টা ঘটছে মহানবীকে নিয়ে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের লোকজন ইচ্ছাকৃতভাবেই হচ্ছে এই ধরনের মন্তব্য এবং এই রকমের আপনার কটূক্তিগুলো করে থাকেন। এটা মূলত করে থাকেন ওই যে একই এজেন্ডা এবং হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের সেই আমেরিকার যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ এবং সেইটার আপনার সহযোগী হিসেবে বা সেই জায়গাটার এক্সপ্রেশনের জায়গা থেকে সেই জায়গাটা প্রমাণ করার জন্য কিংবা সেই রাজনীতিটাকে সামনে নিয়ে আসার জন্য বারবার হচ্ছে এই ধরনের মন্তব্য করা হয়। এখানে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে
মূলত আসলে যদি আমরা আরেকটু সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আমরা দেখব যে গ্লোবাল যে ক্যাপিটালিজম রয়েছে, ক্যাপিটালিজমের আসলে বিভিন্ন কারণে, মূলত তার আসলে যে স্বভাব, নিজস্ব যে স্বভাব বা বৈশিষ্ট্য, সেটার কারণেই সে বারবার হচ্ছে আসলে বিভিন্ন সমস্যা সংকটে পতিত হওয়ার পরে সেটার উদ্ধারের জন্য তার এক ধরনের নতুন ওয়ার্ল্ড অর্ডারের দরকার হয়, বা নতুন একটা প্রসেস বা পদ্ধতি বা শাসন বা শোষণের একটা নতুন পদ্ধতির দরকার হয়। তো সেইটাই আমরা যদি সেটাকে আর একটু এক্সটেন্ড করে নিয়ে যদি আমরা চিন্তা করি যে 2001 সালে আমেরিকা যেহেতু গ্লোবাল ক্যাপিটালিজমের প্রধান ধারক এবং বাহক সারা বিশ্বে, আমরা যদি সেটা দেখি তাহলে দেখবো যে আসলে আমেরিকান এই যে ক্যাপিটালিজম বা আমেরিকান যে অর্থনীতি কিংবা গ্লোবাল যে ওয়ার্ল্ড অর্ডার তারা প্রতিষ্ঠিত করতে চায়, সেই জিনিসটার মোকাবেলা করার একটা অস্ত্র হিসেবেই তারা মুসলমানদেরকে আসলে সন্ত্রাসী বা টেররিস্ট হিসেবে আখ্যা দেওয়াটা শুরু করে। এবং আমরা জানি সেই মধ্যপ্রাচ্যকে যে কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে এবং সমস্ত কিছু। এখন যদি আমরা আসলে মানে যেই পরিস্থিতিটা নিয়ে আমরা মূলত আলাপ করছি, যে মহারাষ্ট্রের যে ধর্মগুরু এবং হচ্ছে আপনার বিজেপির যে বিধায়ক এই জিনিসটা নিয়ে আসলে মুসলমানদেরকে খুবই বাজে ভাষায় কথা বললেন এবং হচ্ছে মহানবীকে নিয়ে খুবই বাজে কটূক্তি করলেন, আমরা যদি এই দিকে একটু তাকাই তাহলে আমরা দেখা যাবে যে আসলে প্রাথমিকভাবে সেটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির এক ধরনের একটা স্ট্র্যাটেজি। আপনারা মানে এইটাতে আসলে ভুল করবার কোনোই সুযোগ নাই যে আসলে এই বিষয়গুলা একজন নির্দোষভাবে উনি আসলে সত্যি এরকম মনে করেন তাই উনি বললেন, তারপরে বিজেপির বিধায়ক হচ্ছে নীতিশ রানা এসে উনিও তাই মনে করেন তাই বলেন, এই মানে ব্যাপারটা আসলে একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আসলে এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার স্ট্র্যাটেজি। যেই জিনিসগুলো ধরেন সমাজে এক্সিস্ট করে না, সেটাকে আপনি একটা ভাষা ব্যবহারের মধ্যে, কিছু টুকটাক ঘটনা ব্যবহারের মধ্যে দিয়ে আপনি একটা নতুন ধরনের পলিটিক্স তৈরি করতে যাচ্ছেন, যেটা বিজেপি আসলে খুব স্বাভাবিকভাবে আমরা জানি বিজেপি এবার ভেবেছিল যে তারা 400 সিট পাবে, তারা আসলে 200 সম্ভবত 30টা সিটও পায় নাই তারা। তো সেই জায়গা থেকে বিজেপি নিজেরা খুব ভালো মতো বুঝতে পারতেছে যে আগামী নির্বাচনে আসলে তাদের কোনো চান্স নেই। সেই জায়গা থেকে আসলে ওনারা যেটা করছেন, যেটা ওনাদের আমরা জানি যে বিজেপির যে মাদার অর্গানাইজেশন আরএসএস, হিন্দুত্ববাদী সংগঠন, তারা হচ্ছে আসলে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এক ধরনের রাজনীতি তৈরি করে তারা মনে করছে যে ভারতের বৃহদাংশ বেশিরভাগ মানুষই হচ্ছে মানে তারা হিন্দুত্ববাদ সাপোর্ট করেন এবং তারা হচ্ছে তাদেরকে আগামীতে ভোট দেবেন। তো আমরা মানে আসলে এই যে রাজনীতিটা, এটা তো আসলে একটা মোটামুটি গত 25-30 বছরের গ্লোবাল একটা কালচার হয়ে গেছে। আপনারা দেখেন যে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসলেন বা গতবার যখন তিনি ক্ষমতায় আসলেন, উনি কিসের কথা বলছিলেন? উনি বলছিলেন হোয়াইট সুপ্রিমেসির কথা, যে ইমিগ্রেন্ট যারা আছে এদের সবাইকে তাড়ায় দেওয়া হবে, হোয়াইট সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হবে আমেরিকায়। তো এটা যদি আমরা আরেকটু পিছন থেকে চিন্তা করি বা দার্শনিক ফিলোসফাইজ করি, তাহলে আমরা দেখব যে আসলে সারা পৃথিবীতেই ক্যাপিটালিজমের এই যে ক্রাইসিস, সেটা মোকাবেলা করার জন্যই আপনার হচ্ছে এক ধরনের উগ্র ডানপন্থার উদ্ভব হয়েছে সারা পৃথিবীতেই। সব জায়গায় আপনি দেখেন, আমরা যদি একটু জেনারেলি চিন্তা করি, ধরেন আমাদের বাংলাদেশে কয়েকদিন আগ পর্যন্ত হাসিনা শাসন করছে, তারপরে ভারতে এখন মোদি শাসন করতেছে, আপনার কোরিয়ায় আছে কিম জং উন, তারপরে রাশিয়ায় আছে পুতিন, চায়নায় আছে নাম আমি ভুলে গেলাম ওনার, তারপরে হচ্ছে এরকম ইউরোপেও বিভিন্ন জায়গায় আমরা দেখবো, আমেরিকায় ট্রাম্পের কথা জানি। তো সারা বিশ্বেই আপনি দেখবেন যে মোটামুটি আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন জাতিরাষ্ট্রের উদ্ভব হয়, তখন থেকে মোটামুটি সারা পৃথিবীতেই যে এক ধরনের প্রগতিশীল বা হচ্ছে মানবিক একটা সমাজের যে আহ্বান বা আওয়াজ আমরা সারা পৃথিবীতেই দেখতে পাইছি তুলনামূলক সব জায়গায়, সেটা কিন্তু আসলে 2000 সালের পর থেকে কিন্তু আসলে সেটা একদমই অমিট হয়ে গেছে পুরো পৃথিবীতেই। এবং আমরা দেখবো যে সারা পৃথিবীতেই এই জিনিসগুলোর একদমই একটা ঐক্য পরিলক্ষিত হবে, যে সব জায়গায় মোটামুটি ফ্যাসিস্টরা শাসন করছেন, সব জায়গায় মোটামুটি আপনার মিডিয়াকে কিনে নিয়ে, মিডিয়াকে আপনার নিজেদের মতো ইউজ করে, যেমন ইন্ডিয়ান মোদির আপনার গদি মিডিয়ার কথা তো আমরা এখন সবাই জানি, যে তারা আসলে কিভাবে মোদিকে আসলে আপনার নির্বাচিত করার জন্য প্রাণপণ চেষ্টা তারা করেই আসছে দীর্ঘ 15 বছর 10 বছর থেকে তারা সেটা করছে। এবং তো এটা একটা মূলত এটা হচ্ছে একটা গ্লোবাল ট্রেন্ড। এখন যদি এইটাকে আরও স্পেসিফিকভাবে বিশ্লেষণ করতে হয়, তাহলে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই জিনিসগুলো দিয়ে আসলে প্রথমত যেটা করা হয়, এই যে আপনার রামগিরি মহারাজ বা হচ্ছে আপনার ধর্মীয় গুরু এবং বিজেপির যে বিধায়ক নীতিশ রানা, ওনারা আসলে এটা দিয়ে এক ধরনের নতুন সোশ্যাল রিয়েলিটি প্রতিষ্ঠিত করতে চান। এই ধরনের ভাষা ব্যবহার করলে, যেমন এখানে আমি আমাদের যে সেকেন্ড আলোচনার বিষয়টা, আপনার অমিত শাহর বাংলাদেশিদেরকে উইপোকা বলা, এবং হচ্ছে আপনার উনি এর মধ্যেই সম্ভবত 3টা রাজ্যে ভাষণে গিয়ে তিনি বলেছেন যে যেখানেই আপনার মানে বাংলাদেশিদের অনুপ্রবেশ আছে আপনার এরকম জায়গাগুলায়, যে সেখানে তিনি বলছেন যে
আমরা মানে উল্টা করা ঝুলায়া তাদেরকে ট্রিটমেন্ট দিব, মানে আমাদের আসলে ওনারা সকলকেই ফেলানি বানাতে চান আর কি, যে কাঁটাতারের মধ্যে উল্টা করে ফেলানিটা ঝুলে থাকবে। তো ওই ধরনের ট্রিটমেন্টের কথা তিনি সেইখানে গিয়ে আহ্বান করতেছেন মানুষকে বা ভারতীয় জনগণের উদ্দেশ্যে। তো মূলত জিনিসটা যেটা আসলে এখানে আমাদের বোঝা দরকার, এখন আমাদের মহানবীকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এখন আমরা কি সবাই গিয়ে ঝাঁপায় পড়বো? এটাই কিন্তু ওনারা চান, আসলে এটাই ওনারা চান, এটাই ওনারা প্রমাণ করতে চান যে দেখ শালারা কীরকম। তো আমরা আসলে এটা আসলে প্রধানত এটা হচ্ছে একটা রিয়াক্টিভ পলিটিক্স, রিয়াকশনারি পলিটিক্স, প্রতিক্রিয়ার রাজনীতি। আমাদের সেই জায়গাটায় আসলে করার কিছু নাই, সেই জায়গাটা আমাদের করার কোনো দরকার নেই এইসব জিনিসের। প্রথম জিনিস হচ্ছে যেটা সবচেয়ে বেশি স্যালুট জানানোর বিষয়, সেটা হচ্ছে যে ভারতের যে মুসলমানেরা আছেন ওরা এই জিনিসটা সামগ্রিকভাবে প্রতিবাদ করে তারা হচ্ছে মুম্বাই অভিমুখী একটা লাখ লাখ জনতার, লাখ লাখ মুসলমানের এক ধরনের একটা লং মার্চের মধ্যে দিয়ে তারা মুম্বাইয়ের কাছে যাচ্ছেন। তো তাতে কি হচ্ছে, তাতে আসলে যে মুসলমানরা এই যে আপনার ভারতের মুসলমানরা যারা আছে, আমি মনে করি যে তাদের কাছ থেকে এই ফাইটিং স্পিরিটটা আসলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যখন তারা আক্রমণের শিকার হচ্ছেন কিংবা অন্যান্য মাইনরিটিদের এটা শেখার রয়েছে যে আসলে দেশটাকে নিজের মনে করলে, ভারতকে কিন্তু ওনারা কিন্তু বলতেছেন না, যে ভারতের মুসলমানরা কিন্তু বলতেছেন না যে এই দেশটা তো আমাদের না, তাহলে আমরা পাকিস্তানে চলে যাই। ওনারা কিন্তু আসলে এই নিজের দেশের মধ্যেই, ভারতের মধ্যে থেকেই সেই অধিকারটা আদায়ের ওনারা চেষ্টা করতেছেন, এবং সেটা অবশ্যই স্পিরিটের দিক থেকে স্যালুট জানাবার যোগ্য, এবং তাদেরকে আমরা স্যালুট জানাই। আর আমাদের যেটা আমি মনে করি যে পলিটিক্যালি আসলে জনগণের এইসব জিনিস বোঝার সময় আসছে যে ধর্মকে ঐতিহাসিক কাল ধরেই রাজনৈতিকভাবে ব্যবহার আসলে শাসক শ্রেণী সারা জীবনই করে যাচ্ছে নিজেদের সুবিধার জন্য। আমরা যদি এই জিনিসটার মধ্যে পইরা নিজেরা যদি জিনিসগুলো না ধরতে পারি এবং তাদের গুটি হিসেবে ব্যবহৃত হই, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু তো আসলে আর হইতে পারে না। তো এখানে আমার যেটা বক্তব্য থাকবে মূলত যে শাসক শ্রেণী কিংবা আপনার এই যে এখন যে আপনার অমিত শাহ বাংলাদেশিদেরকে যে উইপোকা বললেন, এটা দিয়ে উনি আসলে কী বোঝাইতে চান, বা অনুপ্রবেশ করলে উনি আমাদের উল্টা করে ঝুলায় রাখবেন এরকম। তো মূল জিনিসটা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আসলে যদি একটু গভীরভাবে চিন্তা করি যে পৃথিবীটা তো সকলের, তাই না? আমাদের এখন পৃথিবীতে যে ধরেন এই যে বর্ডার আছে, এটা কি 1000 বছর আগে ছিল এরকম? ছিল না। তো এই যে মানে প্রথম কথা হচ্ছে মানুষ হচ্ছে পৃথিবীর সন্তান। হ্যাঁ, আমার বাংলাদেশে জন্ম, কিন্তু আমি পৃথিবীর সন্তান, একজন ভারতের নাগরিক, কিন্তু সে পৃথিবীর সন্তান। তো এই যে বর্ডারগুলো দেওয়া হয়েছে, এগুলো তো আসলে রাষ্ট্র কাঠামোর আওতাধীন জাতিরাষ্ট্রের যখন উদ্ভব ঘটে, এবং এইগুলো দেখেন এগুলো একটা বিরাট পলিটিক্যাল আলাপ, এবং এগুলো হয়তো মানে 10 ঘন্টার আলাপ। যে আমাদের এখানে যে 1947-এ যে মানে ধর্মের ভিত্তিতে আপনার হিন্দু মুসলমান ভাগ করে যেভাবে হচ্ছে আপনার 3টা রাষ্ট্রের জন্ম দেওয়া হলো, এবং এই ধর্মের ভিত্তিতে ভাগ করার কারণে কী কী অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, এটা আমরা সবাই মোটামুটি কমন সেন্স দিয়েই ধরতে পারি। তো এই জায়গাগুলো আসলে এই যে ইমিগ্রেন্ট প্রবলেম আছে পৃথিবীতে, বা আপনার হচ্ছে যে আপনারা মানে সবাই জানেন যে আপনার মানে এশিয়ার থেকে অনেক লোকজন ইউরোপের দিকে চলে যাচ্ছে জীবিকার সন্ধানে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার জীবন বাঁচানোর সংগ্রামে, বা নানান কারণে মানুষ যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আপনি যেমন ট্রাম্প যেমন বলতেছেন যে এদেরকে তাড়ায় দেওয়া হবে, বা অমিত শাহ বলতেছেন আমাদের বাংলাদেশিদেরকে অনুপ্রবেশকারীদেরকে ঝুলায় রাখা হবে, এই জিনিসটা সমাধান কি এরকম? ওনাদের এই বক্তব্য দিয়েই তো বোঝা যায় যে ওনারা আসলে শুধু ভারতের নাগরিক না, ওনারা পৃথিবীর মানে মানুষের মনুষ্যত্বই ওনারা স্বীকার করেন না। আসলে ওনারা মানুষকে মানুষ বলেই মনে করেন না। দেখেন, আপনি রাষ্ট্রের যে জায়গায় থাকেন, আপনি সেনাবাহিনী প্রধান হন, আপনি ডিজিএফআইয়ের হেড হন, আপনার নিরাপত্তা থাকুক, এই থাকুক সেই থাকুক, যে বালই থাকুক, প্রথম কথা হচ্ছে ভাই মানুষকে তো খুন করার কথা বলা যাবে না। এই সমস্ত কথাবার্তা বলে আপনারা যে উগ্রতা তৈরি করতে চান, এগুলোই তো আপনাদের অক্সিজেন, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। আজকে বিজেপির যে অবস্থা হয়েছে ভারতে, মানে কী জন্য হয়েছে? কারণ আপনারা এই সমস্ত সাম্প্রদায়িক রাজনীতি করেন, তাই হয়েছে। আপনারা এই যে সাম্প্রদায়িক যে রাজনীতিগুলো করেন, আপনারা যে মানে হিন্দুদেরকে দিয়া মুসলমানদের এগেনস্টে খেপায় দেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা ওই যে গুজরাটের বিখ্যাত, আমরা ওই যে গুজরাটের কসাই হিসেবে যে নরেন্দ্র মোদীকে চিনি, অমিত শাহ হচ্ছে তার ডান হাত, সেই অমিত শাহ কিন্তু একই কথাই বললো, এই অমিত শাহ কিন্তু সেই অমিত শাহ, হ্যাঁ, গুজরাটের দাঙ্গার অমিত শাহ। সো এই জিনিসগুলো ভুলে গেলে আমাদের চলবে না যে ওনারা আসলে কী ধরনের পলিটিক্স প্রতিষ্ঠিত করতে চান। এখানে আমাদের ভারতীয় জনগণের কাছে আহ্বান থাকবে যে আজকে মুসলমানরা যেরকম আপনার নিজেদের রাষ্ট্রের অধিকারের জন্য বা নিজেদের মনুষ্যত্বের অধিকারের জন্য তারা যেরকম আপনার মুম্বাইয়ের অভিমুখে আপনার যাত্রা শুরু করছে, আমি আহ্বান করব যে আপনারা ধর্মবর্ণ নির্বিশেষে সেই লং মার্চে যোগ দেন, কারণ এটা আপনাদের নিজেদেরও সংগ্রাম। ভারতকে আপনারা বলেন যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তা আপনারা যদি মুসলমানদেরই যে অধিকার আছে বা মুসলমানদের যে বিরুদ্ধে যে এই যে অন্যায়গুলো হচ্ছে, এই জিনিসটা যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে আপনাদের কিসের গণতান্ত্রিক দেশ? এগুলো তো জাস্ট মানে বুলি ছাড়া, মুখের বুলি ছাড়া তো আর কোনো কিছু বলা যাবে না এটাকে। তো সেই দিক থেকে এটা আমাদের আহ্বান থাকবে, এবং আমি মনে করি আমাদের আহ্বান ব্যতিরেকেও ভারতের অনেক মানুষ আছেন যারা গণতন্ত্র মনস্ক মানুষ রয়েছেন, তারা হচ্ছে আসলে এই বিষয়টার মধ্যে ইনভলভ হবেন, এটা আমরা আগে থেকেই জানি। তো সেই দিক থেকে তাদেরও এক ধরনের স্যালুট দিয়ে রাখলাম আমরা। আরেকটা বিষয় একটু ছোট্ট করে বলতে চাইবো, সেটা হচ্ছে আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, উত্তরে 13 নম্বর সেক্টরে একটা মিছিল হচ্ছে, ওনারা কোন ধর্মীয় অর্গানাইজেশনের আমি জানি না। তো মুসলমানরা মিছিল করছেন যে 13 নম্বরের মাঠে পুজো হতে দেব না। কেন ভাই, কেন? মানে এই ধরনের কথাবার্তা বললে তো আসলে আমাদের সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে তো পজিটিভ কোনো বার্তা পৃথিবীতে যাবে না, কোথাও যাবে না তো ভাই।
এই সমস্ত জিনিস দেখেন, সমাজ কিন্তু ধর্মের চুক্তি দেওয়া চলে না, সমাজ চলে সোশ্যাল চুক্তিতে, সোশ্যাল কন্ট্রাক্টের উপরে সমাজ চলে। যে একটা পার্ক আছে 13 নম্বরে সেক্টরে, ওইখানে একটা জায়গা আছে, একটা স্পেস আছে, তো হিন্দুদের যারা আছেন ওনারা পূজাটা করবেন কোথায়? ওনাদের এটা ইম্পর্টেন্ট না? আমাদের নামাজ পড়া ইম্পর্টেন্ট, আমরা মসজিদ বানাচ্ছি, ওনাদের পূজার জন্য তো পূজা মণ্ডপ আছে, ওটা তো ওনাদের বানাইতে হবে, একটা তো স্পেস লাগবে রে ভাই। এই জিনিসগুলো নিয়ে এত অস্থিরতার তো কিছু নাই। এই জিনিসগুলো মানে যদি আমরা এভাবে করতে থাকি এটা তো খুবই দুর্ভাগ্যজনক। আপনি আজকে যে বাংলাদেশে এই জিনিসটা করতেছেন, মানে আপনি নিশ্চিত থাকেন দালাল মিডিয়া কালকের মধ্যে এটা ন্যাশনাল নিউজ বানাবে, ন্যাশনাল নিউজ বানায় তারপরে আপনাদের উপরে, এখন এই যে মুসলমানদের উপরে যে আপনার ওই যে ওরা যে বলতেছে যে মুসলমানদেরকে মসজিদ মে কি ঢুইকা চুন চুনকে মারেঙ্গে, এরকম বলতেছে না, এই জিনিসগুলো আপনারা জাস্টিফাই করতেছেন। আপনারা নিজেরা কিন্তু আসলে একভাবে মুসলমানদের শত্রু আর কি। এই জিনিসগুলো কিন্তু মুসলমানদের সম্পর্কে ভালো কোনো বার্তা পৃথিবীতে বা বিশ্বের কাছে দেয় না আর কি। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? বাংলাদেশে 5 তারিখের পরে নতুন একটা দেশ পাইছি আমরা, এখানে সবাই মানে ধর্ম নিয়ে সবাই সবার চিন্তা নিয়ে থাকবে। আপনাদের এত সমস্যা কি? কী দরকার আপনার এগুলো নিয়ে এত কথা বলার? ওইখানে আপনি পূজা হইতে দিবেন না, কী দরকার? ওটা কি মানে মসজিদ ছিল ওইটা, যে ওইখানে মসজিদ ভেঙে ওনারা এটা করতেছেন? এটা তো একটা পাবলিক প্রপার্টি। 13 নম্বরের উত্তরা সেক্টরের মধ্যে একটা বড় মাঠ আছে, আমি নিজে দেখছি ওই মাঠ, তো ওইটা একটা বড় স্পেস, ওইটা ওনারা ইউজ করে ওনাদের কাজ করবেন, করতে যান না আপনি। সহিংস মানে সহিষ্ণুতার মধ্যে আসতে হবে, ঠিক আছে? সহনশীলতার প্র্যাকটিসটা করতে হবে। ইসলামের আসল প্র্যাকটিস এটাই, উগ্রতা ইসলামের প্র্যাকটিস না। নবী কখনো কাউকে গিয়া ওই যে মক্কা মদিনা বিভিন্ন জায়গায় যে জয় করছেন, কাউকে উনি জোর করে মুসলমান করেন নাই। ওনার উদারতা দেখা আপনার ধর্মে কি বলা আছে ওইটা দিয়ে আপনার ধর্মকেও দীক্ষিত হবে না, তো আপনাকে দেখা হবে, আপনার আচরণ দেখা হবে। আপনাকে যদি দেখা মনে যে না আরে লোকটা তো ভালো, লোকটা তো মানবিক আছে, লোকটা তো সামগ্রিকভাবে সব কিছু বুঝতে চেষ্টা করে, উগ্রতা নেই, তাইলে সে আপনার ধর্মে দীক্ষিত হবে বা আপনার মতবাদে দীক্ষিত হবে। এইসব তো জোরাজোরি করে কোনোদিন হবে না। ইসলাম ভারতীয় উপমহাদেশের তরবারির জোরে আসে নাই, ঠিক আছে? পীর আউলিয়ারা যখন ইসলাম নিয়ে আসছিলেন আমাদের ভারতীয় উপমহাদেশে, তখন তো এইখানে সবাই তো আপনার হিন্দু ছিল। ওই যে আপনার 4টা আপনার ওই যে কাস্টিং সিস্টেম যেটাকে বলে, হ্যাঁ, ব্রাহ্মণ, ওই যে ক্ষত্রিয়, শূদ্র, তারপরে আরেকটা যেন কোনটা, হ্যাঁ, বৈষ্ণব। তো এই যে 4টা ভাগ ছিল, তারা দেখছে যে না আমাদের ধর্মে তো বিভাজন আছে, ইসলাম ধর্মে তো কোনো বিভাজন নাই। তারা পীর আউলিয়াদের যে গভীর কথাবার্তা আছে সেগুলো তারা শুনছে, তারা তাদের ধর্ম প্র্যাকটিসটা দেখছে, তাদের আচরণ দেখছে, সেইটার কারণে এই ইসলাম হচ্ছে আমাদের এখানে প্রসার পাইছে। আপনারা যদি এগুলো ভাবেন যে জোরাজোরি করে সবাই মুসলমান বানায় ফেলবেন, এইভাবে কিন্তু কোনো কিছু হবে না। আর এইটা একদমই ফ্যাসিজম, এইসব জিনিস করা যাবে না। এটা কিন্তু একদম নব্য হাসিনা, মানে আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে যে আপনারা আসলে নতুন বাংলাদেশের কোনো কিছুই আর কি বুঝতেই পারেন নাই এখন, যে বাংলাদেশ আসলে কোন দেশ হইতে যাচ্ছে, ঠিক আছে? এই সমস্ত কথাবার্তা বলেন না ভাই। এই সমস্ত কথাবার্তা আসলে আখেরে মানুষের এবং মুসলমানদেরও কোনোই লাভ করবে না, হ্যাঁ, ক্ষতিই করবে বরঞ্চ। এগুলো হচ্ছে উগ্রপন্থী কথাবার্তা। এক্স্যাক্টলি। আপনারা দেখেন, আরেকটা কথা বলি, যে এই যে অমিত শাহ বা মোদি এই ধরনের কথাবার্তা বলেন, আপনারা কিন্তু ভুলও ভাইবেন না যে এই কথাবার্তাগুলো ওনারা মানে মানুষ হিসেবে এরকম ওইরকম এইসব কিছু না, কিন্তু এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এক ধরনের সোশ্যাল রিয়েলিটি তৈরি করতে চাওয়া। আপনি যে আজকে যে উত্তরে 13 নম্বর সেক্টরে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করতেছেন, পুজো হইতে দিবেন না, এটা কি একটা নতুন সোশ্যাল রিয়েলিটি তৈরি করতেছে না? যেই সোশ্যাল রিয়েলিটির বেসিসেই তো আপনাকে মাপবে, সামনে ভারত মাপবে, আমেরিকা মাপবে, তখন আপনি কি করবেন? আমরা কি বাংলাদেশ কি মানে নতুন একটা আফগানিস্তান হবে নাকি? আমাদের উপরে কি মানে আকাশ থেকে গোলা বারুদ ফেলবে? তারপর আপনারা কই যাবেন, কি করবেন তখন? প্লিজ ভাই এই সমস্ত জিনিস নিয়ে সচেতন হন। এবং আমি বাংলাদেশের আপামর মুসলমান এবং জনসাধারণ সবাইকেই বলবো যে ভাই এগুলো নিয়ে এত কমপ্লিকেসি করার কিছু নাই। পৃথিবীতে এখন পৃথিবী অনেক দূর চলে গেছে। আপনার যদি ভিন্ন মত সহ্য না হয় তাহলে মানে আপনার নিজের সমস্যা, ওটা ভিন্ন মত যে নিচ্ছে তার কোনো সমস্যা না, ওটা আপনার সমস্যা। আপনি নিজে ফ্যাসিস্ট, আপনি নিজে অবশ্যই ফ্যাসিস্ট, এবং আপনি মনে করেন যে আপনারটা ছাড়া আর কোনো কিছুই পৃথিবীতে ঠিক না। এই জিনিসগুলোই কিন্তু ওই যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা চাইতেছে, ঠিক আছে? বাংলাদেশে মানে এই যে ঘটনাটা আপনারা ঘটাইলেন না, দেখেন এটা ইন্ডিয়ায় কেমনে মিডিয়ায় কেমনে নিউজ হয়, এই সমস্ত জিনিস দেখেন। আর এই একটা মিছিল করছেন, খুব ভালো কথা, আর কইরেন না এই সমস্ত জিনিস, অফ যান। আর যারা আরও বড় বড় ধর্মীয় নেতা আছে ওদের সবাইকে আহ্বান করবো যে ভাই আপনারা এগুলো আরও খুব ভালো মতো বুঝেন, এই জিনিসগুলো ট্যাকেল করেন প্লিজ। দেশটাকে বাঁচাইতে হবে, মুসলমানদেরকেও বাঁচাইতে হবে, সবাইকে বাঁচাইতে হবে, ঠিক আছে? সবাই মিলে আমরা থাকবো, এই হচ্ছে আলাপ। তো দুইটা ব্যাপারের যে প্রথম ব্যাপারটা বলতে চাইবো সেটা হচ্ছে এই যে অমিত শাহের যে পলিটিক্স কিংবা বিজেপির যে পলিটিক্স, এটা দিয়ে ওনারা আসলে কী করতে চান, দুইটা গ্রুপ তৈরি করতে চান, যে একটা হচ্ছে হিন্দুত্ব, তারা হচ্ছে প্রধান, আর মুসলমানরা হচ্ছে আদার। এই আদারিংটা তারা করে যেটা করতে চান সেটা হচ্ছে যে ভারতের যত মার্জিনালাইজড গ্রুপ আছে, শুধু মুসলমান না, যেমন ধরেন আপনার স্বাধীনতাকামী আমরা জানি বিভিন্ন জায়গায়, মণিপুরে আছে, আপনার জম্মু কাশ্মীরে আছে, এছাড়া 7 সিস্টার্সের বিভিন্ন জায়গায় আছে, নাগাল্যান্ডে আছে, এই সমস্ত জায়গায় তারা যে অন্যায় রাষ্ট্রকর্তৃক যে নিপীড়নগুলো করেন, তারা এই সমস্ত কথাবার্তা বলে একটা সোশ্যাল রিয়েলিটি তৈরি করা, তারা হচ্ছে এই জিনিসগুলার এক ধরনের আপনার হচ্ছে বৈধতা তৈরি করতে চান, যে ভায়োলেন্সকে জাস্টিফাই করেন তারা হচ্ছে হত্যা, খুন কিংবা এই ধরনের উগ্র কথাবার্তা বলে তারা এই ধরনের ভায়োলেন্স কিংবা নিপীড়নকে, শোষণকে আপনার জাস্টিফাই করতে চান। এটা হচ্ছে প্রথম কথা। আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি সেটা হচ্ছে যে
এই ধরনের কথাবার্তা যখন আমাদের রাষ্ট্রপ্রধানেরা বলতে থাকেন, যেমন ধরেন আপনার আওয়ামী লীগের শেখ হাসিনা যখন বলতেন যে হচ্ছে শিবির জামাতকে মানে একটা শিবির ধরে ধরে জবাই কর, কিংবা হচ্ছে স্বাধীনতার অপশক্তি, এই সমস্ত কথাবার্তা যখন বলতেন, তারা আসলে বেসিক্যালি জামাতকে বা এক ধরনের কাল্পনিক একটা বহিঃশত্রু নির্মাণ করে তারা হচ্ছে কি এক ধরনের নতুন বাঙালি সাবজেক্টিভিটি, মানে নতুন, আপনি যদি বাংলাদেশি হইতে চান, আপনি যদি বাঙালি হইতে চান, তাইলে আপনার এই রকমের হইতে হবে, এরকম সাবজেক্ট বা এরকম ব্যক্তি, এরকম মানুষ আপনার পরিণত হইতে হবে, যেইখানে আপনিও আমাদের সুরে বলবেন যে একটা শিবির ধরে ধরে জবাই কর। তো এগুলো তো কোনো কথা হইতে পারে না। আমরা 71 সালে জামাতের ভূমিকা কি, শিবিরের ভূমিকা কি, হ্যানা ত্যানা সব কিছু আমরা খুব ভালো মতো জানি, কিন্তু সেগুলোকে করতে হবে রাজনৈতিকভাবে মোকাবেলা, সেটা দেশের মানুষ খুব ভালো মতোই জানে। এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। এই জিনিসগুলো নিয়ে যখন উগ্রভাবে লাফালাফি করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ যখন এই লাফালাফিগুলো করছে, তারা আসলে কি করছে, জামাত শিবিরকে হত্যার এক ধরনের বৈধতা তৈরি করছে। এবং আরও একটা জিনিস যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম, যে তারা আসলে নতুন এক ধরনের সাবজেক্টিভিটি তৈরি করে। তো এই অমিত শাহরাও যে রাজনীতিটা করতেছে, আপনার বিজেপি যে রাজনীতিটা করতেছে, সেটা সে বলতে যাচ্ছে যে জাতীয়তাবাদ, ভারতীয় যে হিন্দুত্ব জাতীয়তাবাদ আছে, সেটাই হচ্ছে তোমার আইডেন্টিটি, সেটাই হচ্ছে তোমার পরিচয়। এই জিনিসগুলো যখন সে আপনাকে সোশ্যাল রিয়েলিটি তৈরি করার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন বয়ানের মাধ্যমে, ন্যারেটিভের মাধ্যমে আমাকে যখন সে খাওয়াচ্ছে, এই খাওয়াইতে সে দুইটা জিনিস করতেছে। একটা জিনিস হচ্ছে সে নতুন একটা সাবজেক্টিভিটি তৈরি করে, তখন আপনি নিজেও মনে করেন যে না, আমি তো ভাই ন্যাশনালিজমের পক্ষের লোক, আমি তো মনে হয় না এটার পক্ষে। তখন আপনি নিজে আপনার যে পলিটিক্যাল এজেন্সি আছে, আপনার যে ভাবনা চিন্তা আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনি একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যান। আরেকটা যেটা সে করে, সেটা হচ্ছে যে আপনার সেলফ রেগুলেটিং বলে এটাকে। সেটা হচ্ছে যে একসময় দেখেন পৃথিবীতে ছিল হচ্ছে আপনার যে রাষ্ট্র ছিল, সে হচ্ছে আপনার ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্টের ভিত্তিতে পরিচালনা করতো। ধরেন আপনি একটা ক্রাইম করলেন, আপনার পানিশমেন্ট হবে, আপনি জেলে যাবেন, এরকম। এটা এখনও আছে, পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে। কিন্তু এখন আমরা জানি যে ইন্টারনেটের কারণে পৃথিবীতে নতুন আরেকটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে সার্ভেলেন্স। বিভিন্নভাবে সেটা আগেও করা হইতো 50-এর দশকে, 60-এর দশকে। এখন ইন্টারনেটের যখন যেই জায়গাটা এখন আসছে, সে আপনাকে একদম সামগ্রিকভাবে হলিস্টিক্যালি আপনাকে সার্ভেলেন্সের মধ্যে রাখে। তো এই সার্ভেলেন্সের মধ্যে যখন আপনি থাকেন, একটা তো আপনার এমনিই আপনার বিভিন্ন চেক, আপনার ধরেন পিসির মধ্যে, মানে কম্পিউটার যখন আমরা ইউজ করি, নেট ইউজ করি, আপনি কি খাচ্ছেন, কি অর্ডার দিচ্ছেন, কোন জামা কিনতেছেন, কোথায় যাচ্ছেন, কি দেখতে ভালোবাসেন, আপনি পর্নোগ্রাফি দেখতেছেন কিনা, আপনি এইটা করতেছেন কিনা, গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলতেছেন কিনা, হ্যাঁ, নানানভাবে সে আপনাকে একটা সার্ভেলেন্সের মধ্যে দিয়ে রাখতেছে। এখন এরকম যখন সে চাপ দিতে থাকে ইন্টারনেটের দিক থেকে বা ভার্চুয়ালি, আরেকটা দিক থেকে যখন সে আপনার এই যে এরকম বয়ানগুলো তৈরি করে, ন্যারেটিভ যখন আপনি মিডিয়ায় দেখেন বা কাগজে দেখেন বা বিভিন্ন জায়গায় যখন আমরা দেখতে থাকি, তখন আরেকটা অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে সেলফ রেগুলেশন। আপনি নিজেই নিজেকে রেগুলেট করেন। আপনার মন এক পর্যায়ে প্রেশার, আপনার যে পার্সোনালিটি আছে, আপনার যে সাইকোলজি, আপনার যে মানুষ হিসেবে আপনার যে মনটা আছে, সেই মন আর এই প্রেশারগুলো একসময় আর কি নিতে পারে না। তখন সে যেটা করে, সে নিজে সেলফ রেগুলেটিং করা শুরু করে। সে নিজেই ভাবতে থাকে মনে মনে যে না, আসলেই মুসলমানরা মনে হয় অনেক অপরাধী, আসলেই মনে হয় নবী মোহাম্মদ অনেক খারাপ। তো এই যে জায়গাগুলো, এইটা হচ্ছে এখনকার দুনিয়ার আসল পলিটিক্স। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে প্রতিদিন এখন পৃথিবীতে আপনার কয়েকশো ন্যারেটিভ তৈরি হচ্ছে, নতুন নতুন বিভিন্নভাবে, বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে আপনার, তাদের সরকারগুলা বিভিন্ন রকমের ন্যারেটিভ তাদের নিজেদের সুবিধার জন্য তারা এগুলো ব্যবহার করতে থাকে। এই জিনিসগুলোর যদি আমরা না বুঝতে পারি, এই পলিটিক্যাল বিষয়গুলো, এইটা যে আসল পলিটিক্স এখন, এইটা যে সবচেয়ে বড় পলিটিক্স, এই জিনিসটা যদি আপনি না ধরতে পারেন, আপনি আসলে ক্যাপিটালিজমের এবং এই যে অমিত শাহদের যে বয়ান, নরেন্দ্র মোদীর যে বয়ান, কিংবা যারই বয়ান হোক, শেখ হাসিনার বয়ান হোক, ট্রাম্পের বয়ান হোক, যারই বয়ান হোক, যারই ন্যারেটিভ হোক, এই সমস্ত ন্যারেটিভ তারা তৈরি করে আপনাকে গেলাবে। হ্যাঁ, গেলাইতে আপনি এক পর্যায়ে নিজেই বলবেন, মানে নিজের থেকে বলবেন, নিজে মুসলমান হবার পরেও, যে মনে মুসলমানদের রক্ত খারাপ। তখন আপনি মানে খুবই আশ্চর্য হবেন যে কী ব্যাপার, আমি কি আসলে এরকম মনে করি, আমি কিভাবে এটা বলতে পারলাম আসলে। তো এটাই হচ্ছে সেলফ রেগুলেশনের আপনার আলটিমেট একটা এক্সপ্রেশন। যখন আপনি নিজেকে যখন নিজের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া যাচ্ছে, আপনি যখন কোনোই কালেকটিভিটি আর তৈরি করতে পারতেছেন না, তার মানেই হচ্ছে আপনাকে আসলে আপনি নিজেই, এই যে হাসিনার যে ফ্যাসিবাদ, একসময় দেখেন আমরা প্রায় অনেকেই বিশ্বাস করতে শুরু করছিলাম যে হাসিনাই মনে হয় সবচেয়ে ভালো, হাসিনা ছাড়া কী হবে দেশের। কিন্তু এখন দেখেন খুব সুন্দর চলতেছে, সামনে আরও ভালো চলবে, তো কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো হচ্ছে আপনার রাষ্ট্র কর্তৃক আপনার সারাক্ষণই এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হইতে থাকে। এই জিনিসগুলো যদি আমরা না ধরতে পারি, তাহলে কিন্তু আমরা পলিটিক্সে আসলে কিছুই বুঝতে পারবো না। যে আসলে একবার খালি আমরা ওই এক মিডিয়ার এই রিপোর্ট দেখবো, তো আরেক মিডিয়ার আরেক রিপোর্ট দেখবো, কিন্তু আসলে আলটিমেটলি আমরা ধরতে পারবো না যে আসলে হোয়াটস রিয়েলি গোয়িং অন হিয়ার। তো আজকে আমাদের যে দুইটা বিষয় ছিল, এই দুইটা বিষয়ের শেষ আমি একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে
এই জিনিসগুলো তার সমাধানটা কী আসলে? দেখেন, খুব চমৎকার একটা সমাধান অলরেডি ভারতের যে মুসলমানরা আছে ওনারা শুরু করে দিয়েছেন অলরেডি। সেটা হচ্ছে যে প্রতিরোধ করা জিনিসটা। তারা এখানে বসে নাকি কান্না কাঁদতেছেন না বা এটা বলতেছেন না এই দেশ তো আমাদের না। আমি মনে করি যে যেমন আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় আছে ওনাদেরও ঠিক এইভাবেই প্রতিবাদ এবং প্রতিরোধটা করতে হবে যে দেশটা আমার, ভাই তুমি কোন মানে বাড়ার বাল আসছো, তুমি আমাকে এটা বলতেছো যে আমি এই দেশে থাকবো না। যেমন আরেকটা কথা বলি, এটা মাঝখানে মনে পড়লো, পরে আমি লাস্ট পয়েন্টে যাবো। সেটা হচ্ছে আজকে এই যে ভারতীয় মুসলমানদের উপরে যে অন্যায় বা অত্যাচার বা যে জুলুমটা হচ্ছে বা যেই মানে বিশেষ করে যেই রকমের বয়ান তারা দিচ্ছেন আপনার রামগিরি মহারাজ এবং হচ্ছে আপনার নীতিশ রানা কিংবা বিজেপি, সেই জিনিসটার প্রতিরোধ হিসাবে বা সেই জিনিসটার জায়গা থেকে যদি এখন আপনি আপনার পাশের বাড়ির হিন্দুকে গিয়া বলেন যে কিরে তোর ভাই ব্রাদাররা তো এডি করতেছে, তাহলে জায়গা ওইদিকে জায়গা তোর জমিটা আমার দেওয়া যায়, এটাও কিন্তু আপনিও কিন্তু বিজেপির ভাই, ঠিক আছে? আপনারা যদি এগুলো যদি আমাদের বাংলাদেশে ন্যূনতমভাবে আমরা কোথাও দেখি, আমি আহ্বান করবো হিন্দু সম্প্রদায়দের মানুষকে যে এই জিনিসগুলো আসলে তীব্রভাবে আপনারা প্রতিরোধ করেন এবং আমরা এবং বাংলাদেশের সকল জনগণ আপনাদের সঙ্গে আছে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে ফালতামি আর কি, ইত্রামি। বাংলাদেশে প্রথম কথা হচ্ছে দেখেন, বাংলাদেশে আসলে ওইভাবে সাম্প্রদায়িকতা নাই। বাংলাদেশের মানুষ এইভাবে ঢালাওভাবে কোনো কথা আসলে যেমন হিন্দু সম্প্রদায়ের এটা তো খারাপ এরকম কিছু বাইতুল মোকাররম মসজিদ থেকে আসলে কখনো বলা হয় না। তো এই দিক থেকে আমি মনে করি যে ভারতে যেরকম একটা সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িকতা আসলে নানান জায়গা থেকে কিছুটা এক্সিস্টও করে, সেটা আমাদের এখানে আসলে ওইভাবে এক্সিস্ট করে না। সো আমাদের এই দিকে এগুলো নিয়ে টাল্টিপাল্টি চলবে না। তো আমি পয়েন্টটাতে চলে যাই, সেটা হচ্ছে যে আসলে এই জিনিসগুলোর যে এই যে বক্তব্য হচ্ছে মহানবীকে বারবার কটূক্তি করা হচ্ছে কিংবা হচ্ছে আপনার অমিত শাহ যে আমাদের উইপোকা বলছেন, এই জিনিসগুলো আসলে সমাধানটার জায়গাটা হচ্ছে যে অলরেডি যেটা ভারতের মুসলমানদের স্যালুট দিচ্ছি যে তারা যেটা প্রতিরোধটা শুরু করছেন, তারা যে লং মার্চটা করছেন, এতে কি হবে আসলে? এতে কি এই জিনিসগুলো থাইমা যাবে? এতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন দেখেন আপনাকে যখন মার্জিনালাইজড একটা গ্রুপ বানায় ফেলা হয়, আপনার তারপরে কই থাকে যাওয়ার? আসলে আপনার তখন থাকে যে আপনার আশেপাশের যে মার্জিনালাইজড গ্রুপগুলো আছে তাদের সঙ্গে আপনার অ্যালায়েন্সের ভিত্তিতে আপনি তখন কী করেন যে একটা জাতীয় রাজনীতিতে আবার নিজেদের একটা আত্মপ্রকাশ করেন, বা জাতীয় রাজনীতি না হলেও জাতীয় আপনার মানে মিডিয়া বলেন বা জাতীয় ক্ষেত্রে আর কি, যে মানুষ আপনাদের আবার অন্যভাবে চিনতে পারে। এই যে মুসলমানদেরকে আপনার রামগিরি মহারাজ বা নীতিশ রানারা চেনাচ্ছেন যে মুসলমানরা এই মহানবী হচ্ছেন এই, এটার বিপরীতে যখন আপনি প্রতিরোধ করতেছেন তখন আপনি চেনাচ্ছেন, আপনি বলতেছেন যে আমরা হচ্ছি এই রকম। এটাই হচ্ছে সবচাইতে জরুরি বিষয়, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এই জিনিসটার মধ্যে দিয়ে হয়তো বা এরকমও হবে, বা আমি মনে করি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, যে মুসলমানদের গ্রহণযোগ্যতাটা ভারতে আরও বাড়বে এবং সারা বিশ্বেও বাড়বে। কীভাবে বাড়বে? দেখেন, আমরা যখন এর মধ্যে হাসিনাকে ফালাইলাম, তো আমরা সবাই এটা মোটামুটি এক বাক্যে স্বীকার করি যে এটার অগ্রভাগে ছিল আসলে বাচ্চা কাচ্চা বলবার মানে জেনজি। তো জেনজিদেরকে নিয়ে আমরা কী ভাবতাম আসলে কয়েকদিন আগ পর্যন্ত? আমরা ভাবতাম যে এরা তো বোধাই, এরা কিছুই বুঝে না, এরা হচ্ছে সারাদিন বয় বা ফোন চাপে, পর্নোগ্রাফি দেখে, প্রেম করে, সেক্স করে, লাগালাগি করে, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, দেশ জাতি সমাজ রাষ্ট্র নিয়ে এদের কোনোই ভাবনা নাই, এরকমই তো আমরা মনে করতাম। তো হাসিনাকে ফালাই দেওয়া তারা এখন কি প্রমাণ করছে যে না, এরা আসলে আমাদের চেয়ে বেশি বুঝে, ন্যাচারালি দে ডু নো বেটার। তো তারা তাদের মতো করে এই জিনিসটা প্রমাণ করছে না, এখন আমাদের ধারণাটা চেঞ্জ হয়েছে না। ঠিক একইভাবেই হচ্ছে মুসলমানরা যখন এই প্রতিবাদের মাধ্যমে তারা হচ্ছে যে লং মার্চটা নিয়ে মুম্বাইয়ে যাচ্ছেন, তারা সেখানে তাদের বক্তব্য যদি উপস্থাপন করেন, সামগ্রিকভাবে তাদের রাজনীতিটা যদি উপস্থাপন করেন, আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।